হচ্ছে একটা ট্যাক্স, মানে ট্যাক্স শব্দটাই ট্যাক্সিং, যদি বলি আমরা ট্যাক্স, সেটার মধ্যেই একটা পেইন আছে। ট্যাক্স ইজ আ পেইন। এখন সেই পেইনটা কে বেয়ার করে? দ্যাট ইজ ট্যাক্স ইনসিডেন্স। তো সেই বেয়ার করার কে কার উপরে পড়ছে, সেই যে অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিস করার জন্য দুটো পার্সপেক্টিভ ব্যবহার করা হয়। একটা হচ্ছে ব্যালেন্সড বাজেট ইনসিডেন্স, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইনসিডেন্স। ব্যালেন্স বাজেট ইনসিডেন্স কি? সেখানে বলা হয় মানে ট্যাক্স যে রেভিনিউ জেনারেট করে, ট্যাক্স থেকে যে রেভিনিউটা জেনারেটেড হবে, সেই রেভিনিউটা কিভাবে খরচ করা হচ্ছে সেটা আসলে ট্যাক্স ট্যাক্সের অ্যানালাইসিসের মতো জরুরি। এবং বাজেটটাকে ব্যালেন্স করা হচ্ছে কি হচ্ছে না, সেটা কতখানি হচ্ছে, সেটা যদি এমন হয় যে ইনসিডেন্স, ইম্প্যাক্ট, আমরা প্রথমেই পড়েছিলাম যে ইম্প্যাক্ট, মানে যার উপর লেভি করা হচ্ছে, লিগালি যে লায়াবেল ট্যাক্সটা দিতে, সেই মানুষটার উপরেই যদি, বা সেই কোনো একটা গুডের উপরে এক্সাইজ ট্যাক্স দেওয়া হলো, সেই গুডের যারা কনজিউমার তারাই এটা বেয়ার করছে, অথবা সেই গুডের প্রডিউসারই তারা ট্যাক্সটা বেয়ার করছে। এখন ট্যাক্স থেকে যে রেভিনিউ, সেটা যদি সেই যারা অ্যাকচুয়ালি ট্যাক্সটা বেয়ার করছে, পেইনটা তাদের উপরেই খরচ করা হয় কোনো একভাবে সরকারিভাবে, তারা এমন কোনো একটা সার্ভিস অথবা গুডস তারা অ্যাভেল করতে পারে ওই ওই গুডের কনজিউমার হওয়ার কারণে, যে গুডের উপর ট্যাক্স পে করা হয়, ট্যাক্স বসানো হয়েছে, তাহলে সেটার ইনসিডেন্স একরকমের হবে। আর ওই টাকাটা দিয়ে যদি অন্য কিছু করা হয় যেটা যেটা তার জীবনে কোনো প্রভাব ফেলে না, তাহলে সেটাও আবার অন্য রকমের হবে। তো সেটা সেই আলাপ আলোচনা হচ্ছে যখনই আমরা রেভিনিউ নিয়ে আলাপ করি, রেভিনিউ কোথায় খরচ করা হচ্ছে সেটা হচ্ছে আম, সেই সেই আলাপটা হলো আমাদের ব্যালেন্সড বাজেট ইনসিডেন্স। এবং সেটা নিয়ে আমরা আলাপ, এবং এই ফিগার ফিগার 10.1 এগুলো আমরা লাস্ট ক্লাসে পড়েছি বলে আমার যতদূর মনে পড়ে। তো আজকে আমরা ডিফারেন্সিয়াল ইনসিডেন্স দেখবো। তো ডিফারেন্সিয়াল ইনসিডেন্স কি? ডিফারেন্সিয়াল ইনসিডেন্স বলছে যে আম, এই আমরা অ্যাজিউম করছি যে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার্স আর হেল্ড কনস্ট্যান্টস অ্যান্ড দেন কম্পেয়ার্স দ্য ডিস্ট্রিবিউশনাল এফেক্ট অফ সাবস্টিটিউটিং ওয়ান ট্যাক্স ফর অ্যানাদার। মানে এইখানে আমরা গভর্নমেন্টের রেভিনিউ নিয়ে যে আলাপ আলোচনা, সেটা না করার জন্য, সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা রেভিনিউটাকে কনস্ট্যান্ট ধরছি। ধরে আমরা শুধু দেখবো যে আমরা রেভিনিউ কোথায় খরচ হচ্ছে সেই আলোচনা না করে আমরা শুধু ডিস্ট্রিবিউশনাল এফেক্ট দেখবো। ট্যাক্স মানেই হচ্ছে, ট্যাক্স একটা পার্টির উপর বসানো হলে আমরা জানি যে সেটা যদি সেটা একটা রিপল এফেক্টের মতো ইকোনমির সমস্ত জায়গায়, সমস্ত ট্রানজাকশনে, সবকিছুর ডিমান্ড সাপ্লাই সবকিছুর উপরে সেটার এফেক্ট পড়ে। সুতরাং ইনকাম ডিস্ট্রিবিউশন হয়, এটা মাথায় রাখবেন, যে ট্যাক্স বসানো হলেই ইনকামের রিডিস্ট্রিবিউশন হয়, রিয়েল ইনকামের রিডিস্ট্রিবিউশন হয়। সেই যে রিডিস্ট্রিবিউশন হয় মানে ট্যাক্স বসানোর আগে আর পরে মানুষদের মধ্যে কম্পারেটিভলি কেউ গরিব হয়, কেউ ধনী হয়, এই যে প্রক্রিয়া এবং এই যে আলোচনা, সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইনসিডেন্স। হ্যাঁ, তো সেই আলোচনাটা দেখার জন্য আমরা প্রথমে এরকম একটা ছবি আমরা তো আগেই দেখেছিলাম, এই যে 10.1 নেচার অফ ট্যাক্স ইনসিডেন্স, যেখানে আমরা চিন্তা করেছিলাম যে একটা ইকোনমির সমস্ত ধরনের রিসোর্স দিয়ে শুধু দুটো জিনিস তৈরি করা যায়, ফুড আর ক্লথিং। তো সব যদি তৈরি করা যায় এবং সবকিছু দিয়ে সবকিছু তৈরি করা হচ্ছে ফুড আর ক্লদিং, তাহলে আমাদের পিপিএফ হতে হচ্ছে জেড। এবং আমরা বলেছিলাম যে যদি ইনকাম ট্যাক্স বসানো হয় তাহলে জেড প্রাইম হয়ে যায় হচ্ছে নতুন পিপিএফ। তো আমরা ধরেছিলাম হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট, যেখানে C1 আর F1 ছিল হচ্ছে ইকুইলিব্রিয়াম F1 ফুড এবং ক্লোদিং। কিন্তু তারপর আমরা বলেছিলাম যে এমন যদি হয় যে ক্লোদিং এর উপরে ট্যাক্স বসানো হয়েছে কিন্তু ফুডের উপর বসানো হয়নি, তখন একটা সময় হয়তো E1 হবে ইকুইলিব্রিয়াম। আর যদি এমন হতো যে ক্লোদিং এর উপরে ট্যাক্স বসানো হয়নি, ফুডের উপর বসানো হয়েছে, তাহলে E3 হতো ইকুইলিব্রিয়াম। আর যদি এমন হতো যে ট্যাক্সটা, রেভিনিউটা কালেক্ট করা হচ্ছে হলো ইনকাম ট্যাক্সের মাধ্যমে, তখন হয়তো এই ফুড এবং ক্লদিং এর যে কম্বিনেশন সেটা বদলাতো না, সেটা হতো তাহলে এর মতোই একটা পয়েন্ট হতো E2, যেখানে দেখা যেত যে প্রপোর্শনেটলি ফুড এবং ক্লদিং দুটাই কমে যাচ্ছে, কিন্তু কোনোটা মানে তাদের যে উৎপাদনের রেশিও, প্রোডাকশনের যে রেশিও, সেটাতে কোনো পরিবর্তন আসেনি, এরকম হতে হতো। তো এই আম, জিনিসটা দেখার পরে আমরা
এইগুলোও আমি লাস্ট ক্লাসে ডিফারেন্সিয়াল ইনসিডেন্সের এই কথাবার্তাগুলো লাস্ট ক্লাসে পড়িয়েছি। যে এখন এর পরের টপিকটা আমি আজকে আপনাদেরকে আলাপ করতে চাই, ইনসিডেন্স অফ এক্সাইজ ট্যাক্স। এক্সাইজ ট্যাক্সটা আজকে আমরা একটু পড়ি। এক্সাইজ ট্যাক্সের সাথে আপনারা পরিচিত, এবং সেকেন্ড ইয়ারে আমরা বিশদভাবে এক্সাইজ ট্যাক্স পড়ি বলে আমার মনে পড়ে, যতদূর আমার মনে পড়ে। আমার সেকেন্ড ইয়ারের মাইক্রোতে আমরা মনে হয় সবচেয়ে বেশি সিংহভাগ মাইক্রো আমরা পড়ি হচ্ছে আমাদের অনার্সের সেকেন্ড ইয়ারে, ইন্টারমিডিয়েট মাইক্রো 1-2-তে। তো সেখানে আমরা যে পড়েছি, ওটা মনে করে দেখি। আম, যে যখন ট্যাক্স বসানো হয় কোনো একটা প্রোডাক্টের উপর, পার ইউনিট ট্যাক্সটাকে আমরা এক্সাইজ ট্যাক্স বলছি। এটা একটু মাথায় রাখবেন, এক্সাইজ শব্দটা মানে হচ্ছে পার ইউনিট। তো এখানে আমরা প্রথমে একটা তিনটা কেস দেখব। প্রথম কেসটাতে আমরা ধরে নিব যে ইন্ডাস্ট্রিটা হচ্ছে কনস্ট্যান্ট কস্ট ইন্ডাস্ট্রি। তার মানে এই ইন্ডাস্ট্রিতে আউটপুটের মানে স্কেলের উপরে তার কস্ট ডিপেন্ড করছে না। পার ইউনিটের জন্য আমি যদি একটা জিনিস তৈরি করতে 2 টাকা লাগে, তাহলে 10 ইউনিট তৈরি করতে লাগবে 200 টাকা, আর 20 ইউনিট তৈরি করতে লাগবে হচ্ছে 400 টাকা, 50 ইউনিট তৈরি করতে লাগবে 100 টাকা। সেরকম, সেটা হচ্ছে কনস্ট্যান্ট কস্ট ইন্ডাস্ট্রি। যে যদি আমার এমন হতো যে 50টা তৈরি করতে যে খরচ হয়, এই যে বেশি, অনেক বেশি তৈরি করতে গেলে আমার অনেক বেশি ইনপুট দরকার হয়, এবং তখন আমি ইনপুটের যে মার্কেট সেখান থেকে আমি কিছু এজ পাই, তারা আমাকে বাল্ক সেল করার জন্য কিছু রিডাকশন দিল, তখন আমার কস্ট হয়তো কমে আসে বেশি উৎপন্ন করলে। এক্ষেত্রে সেই সুবিধাটা নাই। প্রথম অ্যাজাম্পশন হচ্ছে দ্য ইন্ডাস্ট্রি, যে জিনিসটার কথা আমরা চিন্তা করছি, দ্যাট এক্সিবিটস কনস্ট্যান্ট কস্ট ইন্ডাস্ট্রি। আচ্ছা, তো প্রথমে আমরা একটু দেখি, দ্য নেচার অফ ট্যাক্স ইনসিডেন্স অ্যানালাইসিস ক্যান বি ইলাস্ট্রেটেড বাই এক্সামিনিং দ্য এফেক্টস অফ এক্সাইজ ট্যাক্সেস। হ্যাঁ, অলদো এক্সাইজ ট্যাক্সেস আর অনলি মডারেটলি ইম্পর্ট্যান্ট অ্যাজ সোর্স অফ রেভিনিউ। মাথায় রাখতে হবে যে এই যে ভ্যাট বা এই ধরনের যে সমস্ত এক্সাইজ ট্যাক্স যা প্রচলিত আছে, কোনো একটা দ্রব্য কেনার সময় আমি কিছু টাকা বেশি দিচ্ছি ট্যাক্স হিসেবে, এটা যে রেভিনিউটা জেনারেট করে সেই রেভিনিউর অ্যামাউন্টটা অনেক বড় একটা অ্যামাউন্ট না, যতটা না অন্যান্য ট্যাক্স, ইনকাম ট্যাক্স থেকে বা কর্পোরেট ইনকাম ট্যাক্স থেকে গভর্নমেন্টের এর চেয়ে অনেক বেশি রেভিনিউ জেনারেটেড হয়। হ্যাঁ, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তো লেটস কনসিডার দ্য এফেক্ট অফ আ পার ইউনিট এক্সাইজ ট্যাক্স অন মার্জারিন। আপনাদের বইয়ের এক্সাম্পলটা হচ্ছে মার্জারিনের উপরে, আপনারা লেখার সময় অন্য যে কোনো কিছু যা খুশি তাই লিখতে পারেন। তো এরকম যদি কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস হয়, তাহলে ওই ওই আমাদের অনেক স্ট্রং অ্যাজাম্পশন নিয়ে তো আমরা টেক্সট বুকে পড়ি। তো সেই অ্যাজাম্পশন গুলোকে ধরে রাখা, সেই অ্যাজাম্পশন গুলোকে কমপ্লাই করা সহজ হয় যদি আমরা আহ, কোনো এমন কিছু নিয়ে আলাপ করি যে জিনিসটা খুব সচরাচর ব্যবহার হয়, নিত্য প্রয়োজনীয় জিনিস। তো আপনাদের বইটা আমেরিকান বই, সেখানে হয়তো মার্জারিন বাটার এগুলো আমাদের চেয়ে বেশি ব্যবহার হয়। আপনারা যদি কুকিং অয়েল লেখেন তাতে কোনো সমস্যা নেই, বা লবণ চিনি এ ধরনের যে কোনো কিছু হতে পারে, ওয়েট রাইস, এনিথিং। তো আমরা প্রথমে চিন্তা করি যে মার্জারিনের মার্কেট। তো অ্যাজিউমিং দ্যাট দ্য মার্জারিন ইন্ডাস্ট্রি ইজ আ কনস্ট্যান্ট কস্ট কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি। হ্যাঁ, ডেফিনেটলি কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি, তার মানে এই ইন্ডাস্ট্রিতে অনেক ফার্ম আছে, ফার্মগুলো ইচ্ছা করলেই আসতে পারে এবং চলে যেতে পারে, নতুন ফার্ম আসতে কোনো বাধা নেই। কিন্তু এখানে একটা মার্কেটে একটা এক্সিস্টিং প্রাইস আছে, যেই প্রাইসে সে কি করবে, কত ইউনিট বেশি সেল করতে পারে, এটাই হচ্ছে তার কম্পিটিশন অন্যান্যদের সাথে। দ্যাটস দ্য কনস্ট্রেন্ট। তো একটা আমরা চিন্তা করবো যে দিস ইজ এ কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি এবং এটা একটা কনস্ট্যান্ট কস্ট ইন্ডাস্ট্রি। দ্য প্রি ট্যাক্স ইকুইলিব্রিয়াম ইজ শোন ইন ফিগার 10.2। এখানে এই যে এটা হচ্ছে প্রি ট্যাক্স ইকুইলিব্রিয়াম ডি। তো ধরুন ডিমান্ড কার্ভটা ডি, এবং কনস্ট্যান্ট কস্ট যেহেতু বলছি, কেন কেন কনস্ট্যান্ট কস্ট বললাম, কারণ যাতে আমরা সাপ্লাই কার্ভটাকে পারফেক্টলি ইলাস্টিক আঁকতে পারি। ইট উইল বি হরাইজন, ইট উইল বি প্যারালাল টু দ্য হরাইজন্টাল এক্সিস। তো সেটাই হচ্ছে এস। তো এই সাপ্লাই কার্ভ এবং ডিমান্ড কার্ভের ইন্টারসেকশনে ডি হয়েছে ইকুইলিব্রিয়াম, এবং ইকুইলিব্রিয়ামে আউটপুট কোয়ান্টিটি হচ্ছে Q1 এবং প্রাইস হলো P1। এখন আমরা ধরে নিচ্ছি পার ইউনিট এই জিনিসটার দাম হচ্ছে 1 টাকা। এখন কোনো আহ, এখন এই জিনিসটার উপরে, মার্জারিনের উপরে প্রতি ইউনিটের উপরে যদি 20 সেন্ট ট্যাক্স বসানো হয়, তাহলে দেখুন ট্যাক্স বসানো হচ্ছে প্রডিউসারের উপরে, কারণ প্রডিউসারের কাছ থেকে পয়েন্ট অফ ইনসিডেন্স হচ্ছে প্রডিউসার।
সে লিগালি লায়াবেল, এবং তার কাছ থেকেই মাসে মাসে হয়তো ট্যাক্সটা জেনারেট করা হবে, সে হয়তো টাকাটা জমা দিবে। তো এখন তার উপরে ট্যাক্স বসানো হলো, সাপ্লাই কার্ভ সাথে সাথে সেই 20 সেন্ট হরাইজন্টালি উপরে শিফট করলো। এটা হচ্ছে আমাদের নতুন সাপ্লাই কার্ভ S+T। এখন এই যে নতুন সাপ্লাই কার্ভ হলো, পার্টিকুলারলি সেটা আপওয়ার্ড শিফট করেছে 20 সেন্ট। এখন নতুন প্রাইস হচ্ছে 1.20। আগে $1 ছিল প্রতি ইউনিট মার্জিনের দাম, এখন সেটা হয়েছে $1.20। এখন ডিমান্ড তো আগের মতোই আছে, ডিমান্ড বাড়েওনি কমেওনি, নতুন ইকুইলিব্রিয়াম হলো এ, এবং নতুন কোয়ান্টিটি হচ্ছে Q2। যেহেতু দাম বেড়ে গিয়েছে, সুতরাং মানুষ এখন আগের চেয়ে কম কনজিউম করে, এবং সেই সেই অ্যামাউন্টটা যেখানে গিয়ে ইকুইলিব্রিয়াম হয় সেটা হচ্ছে Q2। এবং আম, এখানে গভর্নমেন্টকে রেভিনিউ দেওয়া হয় হলো, যেহেতু আমরা জানি যে ট্যাক্স ইনটু কোয়ান্টিটি, কোয়ান্টিটি হচ্ছে, এখানে যদি ও লিখতাম 0, তাহলে 0 Q2 হতে হলো আমাদের কোয়ান্টিটিটা, এবং ট্যাক্সের অ্যামাউন্ট হলো 20 সেন্ট। তাহলে এই যে রেক্ট্যাঙ্গেলটা P1 P2 AB, এই রেক্ট্যাঙ্গলটা হলো আমাদের রেভিনিউ, গভর্নমেন্টের রেভিনিউ। এই গভর্নমেন্টের রেভিনিউ এতটুকু গভর্নমেন্ট জেনারেট করে। হ্যাঁ, এখন এখানে দেখুন, গভর্নমেন্ট যে রেভিনিউ জেনারেট করছে, এই টাকাটা পুরোটাই বেয়ার করছে কিন্তু কনজিউমার। এই যে প্রডিউসার আগেও 1 টাকা নিয়ে বাড়ি যেত, এখনো সে ট্যাক্স দেওয়ার পরেও 1 টাকা নিয়েই বাড়ি যায়। সুতরাং তার আম, ওই পার ইউনিটের জন্য কোনো ধরনের ট্যাক্স তাকে বেয়ার করতে হয়নি। এই যে এখানেই আমরা ডিফারেন্সিয়াল ইনসিডেন্স দেখতে পাচ্ছি, যে লিগালি লায়াবল ছিল প্রডিউসার, কিন্তু ট্যাক্সটা পুরোপুরি সে শিফট করে দিয়েছে হচ্ছে কনজিউমারের উপরে, বিকজ অফ দ্য কনস্ট্যান্ট কস্ট ইন্ডাস্ট্রি নেচার। এই জিনিসটার কারণে যে টাকাটা যে জেনারেট হবে, পুরো টাকাটাই কনজিউমারের কাছ থেকে চলে যাচ্ছে রেভিনিউ হিসেবে। এই যে শিফটটা হলো, এই শিফটটাকে বলা হয় ফরওয়ার্ড শিফট। আপনাদের আমার হাতে ইয়ে নাই, বা কম ওই পেন নাই, আমি লিখতে পারলে আমার সুবিধা হতো। কিছু কিছু শব্দ আপনাদেরকে আমি লিখতে বলবো, আপনাদের সামনে খাতা থাকলে আপনার অথবা মোবাইলে যদি টাইপ করা সম্ভব হয় তাহলে টাইপ করে লিখে ফেলেন। এটা হচ্ছে ফরওয়ার্ড শিফট। এখন যদি এমন হতো যে প্রডিউসারের উপরে কিছু ট্যাক্সের কিছু অংশ তাকে দিতে হচ্ছে, এবং সেটার সেটার প্রভাবে প্রডিউসার কিছু কম উৎপন্ন করছে, এবং সেই কারণে ওই ওই জিনিসটার যে ইনপুটের ইন্ডাস্ট্রি, সেই ইনপুটের ইন্ডাস্ট্রিতে ডিমান্ড কমে গেছে, তাই সেখানে দামও কমে গেছে, এরকম যদি হতো। অথবা আম, সে অথবা এমন যদি হতো যে সেই প্রডিউসার তার কিছু কম উৎপন্ন করার জন্য দেখা যাচ্ছে যে সে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তার জিনিস আগের মতো বিক্রি হচ্ছে না, বা তার আগে 1 টাকা পার ইউনিট সে পেতো, কিন্তু এখন ট্যাক্স দেওয়ার কারণে সে 8 আনা পায়, অথবা 60 সেন্ট পায়। তখন হয়তো সে দেখা যেত যে কিছু লে অফ করছে। তো তখন এই যে ইনপুটের ইন্ডাস্ট্রি যদি কোনোভাবে ট্যাক্সের বার্ডেন বেয়ার করতো, তখন আমরা সেটাকে বলতাম ব্যাকওয়ার্ড শিফট। এই শব্দটাও একটু লিখে রাখুন, ব্যাকওয়ার্ড শিফট। তার মানে দুই ধরনের শিফট হয়। ট্যাক্সের বার্ডেন যদি সামনের দিকে শিফট হয়, প্রডিউসার থেকে কনজিউমারের দিকে শিফট হয়, মার্কেটের দিকে যদি চলে আসে, সেটাকে আমরা বলি হচ্ছে, যদি ক্রেতার কাছে চলে আসে সেটাকে আমরা বলি ফরওয়ার্ড শিফট। এবং যদি সেটা ইনপুটের মার্কেটের দিকে শিফট করে পেছনের দিকে, তখন আমরা সেটাকে বলি হচ্ছে ব্যাকওয়ার্ড শিফট। তো এখন unless the tax leads to a change in some market price or prices, including input prices, it cannot be shifted. হ্যাঁ, দেখুন, যদি in the present example, farms are legally liable for the tax, but the actual burden has been shifted to consumers through a higher price. কনজিউমারের কাছে বার্ডেন, কনজিউমার একটা বেশি প্রাইস দিয়ে সেই বার্ডেনটা সে বেয়ার করছে। Unless the tax leads to a change in some market price or prices, এখন এই এই ট্যাক্সটা মার্কেটে জিনিসপত্রের দাম যদি পরিবর্তন না করতে পারতো, তাহলে এই বার্ডেনের শিফটটাও হতো না। এখন এই বার্ডেনের শিফটটা হয়েছে, তার কারণ হচ্ছে এই দামটা পরিবর্তিত হয়েছে। মার্কেট প্রাইস যদি ট্যাক্সের কারণে চেঞ্জ হয়,
তার মানে there is a probability that some burden has been shifted from one party to the other. এটা সবসময় মাথায় রাখবেন, এই লাইনটাও লিখে রাখতে পারবেন। If the market price changes, then the tax burden is somewhat shifted to the other party. এটাও একটু লিখে রাখতে পারতেন। হয় সেটা ফরওয়ার্ড শিফট অথবা ব্যাকওয়ার্ড শিফট, কোনো একটা শিফট সেখানে হয়েছে, বিকজ দ্য মার্কেট প্রাইস হ্যাজ চেঞ্জড। এখন এটা কেন বলছি সেটাও আমরা আর একটু পরে দেখব। তো if it is not shifted, the economic units legally liable for the tax will also bear the incidence of the tax. এটা যদি শিফট না করা হতো তাহলে ইকোনমিক ইউনিট লিগালি যে লায়াবল ইউনিট ট্যাক্সের জন্য, সে এই ট্যাক্সটা বেয়ার করতো এবং সেই ইন্সিডেন্সটাও সেই বেয়ার। সেরকম একটা কেসও আমরা একটু পরে দেখব। Thus the determination of the incidence of a tax is really a question of determining if and how market prices change in response to the tax. সুতরাং ইনসিডেন্সটা খুঁজে বের করতে গেলে আমরা এই প্রশ্নের সম্মুখীন হই যে ট্যাক্সটা কিভাবে মার্কেট প্রাইসকে পরিবর্তন করেছে, how the market price has responded to the tax. যদি এমন হয় যে প্রাইস রেসপন্স করেনি, তাহলে যে লিগালি লায়াবল সেই অ্যাকচুয়ালি ট্যাক্সটা দিচ্ছে। আর যদি দেখি আমরা যে এটা ট্যাক্স বসানোর কারণে প্রাইসে কোনো পরিবর্তন হয়েছে, তখন বুঝতে হবে যে তাদের ওই লিগালি যে লায়াবল সে ছাড়াও অন্য কেউ এটার পেইন বেয়ার করছে। তো শিফটিং আ ট্যাক্স ইজ নট আ কনসিয়াস প্রসেস that occurs only because the firm wish to avoid the tax. আমরা মনে করব, যদি বলি বা ধারণা করি যে এই শিফটটা কনসিয়াস ডিসিশন অফ দ্য ফার্ম টু অ্যাভয়েড দ্য ট্যাক্স, তাহলে ভুল হবে। সেটা আমরা মনে করব না যে আসলে সেই ট্যাক্স ইভেট করার জন্য বা সেই পেন থেকে ইভেট করার জন্য কনজিউমারের উপরে শিফট করে দিয়েছে, এটা সে করতে চেয়েছে বলে করেছে, সেরকম না। হ্যাঁ, of course firms as well as all other taxpayers would like to avoid the burden of taxation, but whether or not they can depends on the nature of the market as well as the type of the tax. এখন of course firms as well as all other taxpayerরা বার্ডেনটা অ্যাভয়েড করতে অবশ্যই চাইবে, কিন্তু সে সেটা পারবে কি পারবে না সেটা ডিপেন্ড করে হচ্ছে মার্কেটটা কিরকম এবং ট্যাক্সটা কিরকম ট্যাক্স। সে ট্যাক্সটা কি লামসাম ট্যাক্স, সে ট্যাক্সটা কি এক্সাইজ ট্যাক্স, সেটা কি অ্যাড ভ্যালোরাম ট্যাক্স, সেটা কি ট্যারিফ, সেটার নেচারটা কিরকম, সেটা কি ট্যাক্স মানে যদি দেওয়া হয় সেটা কি প্রোগ্রেসিভ রেটের ট্যাক্স, সেটা কি রিগ্রেসিভ রেটের ট্যাক্স, নাকি সেটা একটা কনস্ট্যান্ট ট্যাক্স। কেউ যদি 100 ইউনিট একটা জিনিস কেনে, তাহলে প্রতি ইউনিটে তাকে যে ট্যাক্স দিতে হবে সেই ট্যাক্স, আর কেউ যদি 5 ইউনিট সেই একই জিনিস কিনে, তাহলে তাকে যে ট্যাক্সটা দিতে হবে সেটা কি একই ট্যাক্স, একই পরিমাণ, ট্যাক্স রেটটা কি একই থাকে? এই নানান প্রশ্ন হচ্ছে। তাহলে ট্যাক্সের টাইপটা কি সেই প্রশ্ন, এবং মার্কেটটা কেমন মার্কেট। যেমন একটু আগে আমরা যে ছবিটা দেখেছি, এখানে আমরা দেখেছি কনস্ট্যান্ট কস্ট ইন্ডাস্ট্রি, মার্জারিনের ইন্ডাস্ট্রিটা। সেটা যদি কনস্ট্যান্ট কস্ট না হয়ে ইনক্রিজিং কস্ট ইন্ডাস্ট্রি হয়, তাহলে সেটা অন্য রকমের হবে। ডিক্রিজিং কস্ট ইন্ডাস্ট্রি হয়, তাহলে সেটা অন্য রকমের হবে। সুতরাং ট্যাক্স ইভেট সবাই, ট্যাক্সের বার্ডেন সবাই চেষ্টা করবে আরেকজনের উপর চাপিয়ে দিতে, পারবে কি পারবে না, ইট ডিপেন্ডস অন the type of the market and the type of the tax. Consider an excise tax levied on only one firm in a competitive industry. আমরা কোনো একটা কম্পিটিটিভ ইন্ডাস্ট্রির কোনো একটা ফার্মের উপরে এক্সাইজ ট্যাক্স বসালাম। If this one firm raises the price, its consumers will simply purchase from other untaxed firms. হ্যাঁ, কোনো একটা মানে ফার্মের উপরে যদি ধরুন একটা, এখানে তো আমরা মার্জারিনের ইন্ডাস্ট্রি চিন্তা করছি। এখন ইন্ডাস্ট্রিতে ধরুন 100টা ফার্ম আছে, কিন্তু কোনো কারণে যদি আমরা মনে করি যে আমরা 100, গভর্নমেন্ট মনে করলো যে এই 100টা ফার্মের উপর ট্যাক্স বসাবো না, কোনো একটা পার্টিকুলার ফার্মের উপরে ট্যাক্স বসালো, তখন কি হবে, সেই ফার্মটার জিনিসের দাম 1 টাকা থেকে 1.20 টাকা যদি হয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই কনজিউমাররা কি করবে, তার তো অনেকগুলো অপশন আছে, তার ওই বাদ বাকি যে 100-199টা ফার্ম, সেখান থেকে তারা জিনিস কিনবে। সুতরাং এটা যদি এমন হয় যে কোনো একটা ফার্মের উপর পার্টিকুলারলি consider an excise tax only if this one firm raises the price, its consumers will simply purchase from other untaxed firms. So the taxed firm
মাস্ট লিভ ইটস প্রাইস আনচেঞ্জ। সুতরাং ট্যাক্স করা হয়েছে যে ফার্মকে, সে তার দামটাকে অপরিবর্তিত রাখবে। তা এখন যদি সে জানে যে আমার উপর ট্যাক্স বসানো হয়েছে, এখন আমি যদি দামটা বাড়িয়ে দেই, তাহলে আমার কনজিউমাররা অন্য ফার্ম থেকে কিনবে, আমার কাছ থেকে আমি আর কনজিউমারদেরকে পাবোই না। নোবডি উইল কাম টু মাই শপ। তখন সে কি করবে? সে দাম বাড়াবে না। দাম যদি সে না বাড়ায়, তাহলে তাকে, তার উপর তো ট্যাক্স বসানো হয়েছে, সে সেই ট্যাক্সটা নিজেই বেয়ার করবে, প্রডিউসার বেয়ার করবে। প্রডিউসার 1 টাকায় দাম যদি রাখে, তাহলে সে 80 সেন্ট নিয়ে বাসায় যাবে, 20 সেন্ট সে ট্যাক্স হিসেবে দেবে। তো সেটাই বলা হয়েছে যে কনসিডার অ্যান এক্সাইজ ট্যাক্স levied on only one firm in a competitive industry. If this one firm raises the price, its consumers will simply purchase from other untaxed firms. So the taxed firm must leave its price unchanged. Although the taxed firm would like to shift the tax to someone else, it is unable to do so. এটা সে করতে চাইলেও সে এটা করতে পারছে না, দাম বাড়াতে পারছে না। The situation is entirely different when all firms are taxed. কিন্তু যদি ওই প্রোডাক্টের উপর ট্যাক্স বসানো হয়, পার্টিকুলার ফার্মের উপর না বসিয়ে, তাহলে সমস্ত ইন্ডাস্ট্রিতে যতগুলো ফার্ম আছে, সবাই একইভাবে ট্যাক্সটাকে ট্রিট করবে। Therefore, shifting does not occur just because someone wants to avoid a tax. সুতরাং শিফটিং মানে ঘটে না যদি কেউ একজন ট্যাক্স অ্যাভয়েড করতে চাইলেই সাথে সাথে সেটা শিফট করতে পারে না। সে ডিপেন্ড করে মার্কেটটা কিরকম এবং ট্যাক্সটা কিরকম। তা এই যে অ্যানালাইসিসটা আমরা দেখলাম, এটা কিন্তু পার্শিয়াল অ্যানালাইসিস, পার্শিয়াল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস। কেন বলছি? তার কারণ হচ্ছে এই যে মার্জারিন, এই প্রোডাক্টটার কিছু সাবস্টিটিউট আছে, এটার খুব ক্লোজ সাবস্টিটিউট হচ্ছে বাটার। এই জিনিসটার দাম যদি 1 টাকা থেকে 1.20 টাকা হয়, এবং মার্কেটে যদি আমরা দেখি বাটার আছে, বাটারের দাম হচ্ছে 1.10 ডলার, তাহলে স্বাভাবিকভাবেই কনজিউমাররা কি করবে? কনজিউমাররা দেখবে যে এই জিনিসটার দাম আগে 1 টাকা থেকে 1.20 টাকা হয়ে গেছে, তাহলে তার চেয়ে কম্পারেটিভলি তো এখন বাটার সস্তা, তাহলে আমি বাটার কিনি। কনজিউমার ডাজন্ট নো যে এই দামটা ট্যাক্সের ভেতর থেকে এসেছে। কনজিউমার অনলি কম্পেয়ার্স দ্য প্রাইসেস। তো প্রাইস যদি দেখা যাবে যে মার্জিনালি অনেক কনজিউমার থাকে যে যারা দুটোতেই তা স্বাচ্ছন্দ্য বোধ করে, সে হয়তো টাকাটা বাঁচানো তার জন্য গুরুত্বপূর্ণ। আবার যদি এমন হয় যে সে মার্জারিনই খাবে, এরকম তার টেস্ট এরকম, আমরা জানি যে ডিমান্ড ফাংশনে যখন আমরা বলি যে আদার থিংস রিমেনিং কনস্ট্যান্ট, সেখানে টেস্ট, ওয়েদার, কালচার, হিস্ট্রি, আরো অনেক কিছু আমরা সেখানে সেটেটিস প্যারিবাস হিসেবে ট্রিট করি। তো সেই আলাপ আমাদের এখানে আসবে না, আমরা আপাতত সেই জায়গাগুলোতে দেখবো না, আমরা একটা মোটা দাগে চিন্তা করবো ইন আ ব্রড সেন্স। তো যখন এই ইন্ডাস্ট্রিতে যদি এরকম হয় যে দেখা গেল যে আম, এই জিনিসটার দাম বাড়ানোর কারণে বাটারের ডিমান্ড বেড়ে গেল, হ্যাঁ, তো বাটারের ডিমান্ড যদি বেড়ে যায়, বাটারের যে যে পরিমাণ আগে 100 জন বাটার কিনতে যেত, এখন মার্জারিনের দাম একটু বাড়ার কারণে বাটার কিনতে এখন 150 জন যায়, তাহলে বাটারের ডিমান্ডে যদি ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়, বাটারের দামেও চেঞ্জ হবে। তাহলে বাটারের দামেও যদি চেঞ্জ হয়, তাহলে ডিস্ট্রিবিউশন অফ ইনকাম আমরা দেখতে পাবো যে সেটা পরিবর্তিত হয়েছে, সেটার আগের মতো নাই, ইনকাম রিডিস্ট্রিবিউট হয়েছে। তো সেই জিনিসটা আপনাদের এখানে বলেছি যে the analysis depicted in figure 10.2 is not a complete analysis of the reaction of the economy to the tax. It is a partial equilibrium analysis that emphasizes the effects in the market directly affected by the tax and ignores secondary effect. Secondary effect গুলো নিয়ে এখানে আমরা আলাপ করিনি। তো বিকজ মার্কেটস আর ইন্টারডিপেন্ডেন্ট, প্রত্যেকটা মার্কেট ইন্টারডিপেন্ডেন্ট, there will of necessity be effects in আদার মার্কেটস। এখন স্বাভাবিকভাবেই যেহেতু মার্কেটগুলো একটা আরেকটার সাথে জড়িত, এটার অন্য মার্কেটের উপর এটার এফেক্ট করবে। ফর এক্সাম্পল, a tax that raises the price of margarine will increase the demand for butter. মার্জারিনের দাম যদি বাড়ে ট্যাক্স বসানোর কারণে, তাহলে বাটারের ডিমান্ড বাড়বে, বিকজ বাটার অ্যান্ড মার্জারিন আর সাবস্টিটিউটস। মার্জারিন আর বাটার একটা আরেকটা প্রতিস্থাপক। And these may also increase the price of butter, যেটা বললাম। Secondary effects such as these are also relevant in determining the incidence, distributional effect, যেটাকে আমরা বলবো, of the margarine tax, but are generally ignored because they are thought to be
of much less important than the direct effect in the market where the tax is levied. যেখানে ট্যাক্স বসানো হয়েছে সেটা সেখানে যেটা প্রাইমারি ইন্টারেস্ট দেখা হচ্ছে যে যখন আমরা ইনসিডেন্সের আলোচনা করি যে যে মার্কেটের উপর ট্যাক্স বসানো হয়েছে সেই মার্কেটে কনজিউমারদের কি অবস্থা, সেখানে দাম বেড়েছে কিনা। তো সেকেন্ডারি এফেক্টটা নিয়ে আমরা সচরাচর আলোচনা একটু কম করি। তো incidentally, a higher price of butter is not a net cost to the public. এখন যদি আমরা চিন্তা করতে চাই যে আমি সবগুলো মার্কেটের উপরে কি প্রভাব পড়ছে সে আলোচনা করব, কারণ আমরা নেট কস্ট টু দ্য পাবলিক সেটা আমরা বের করতে চাই যে সাধারণ মানুষের উপরে, সব মানুষ, প্রডিউসার কনজিউমার মানে সব মানুষের উপরে ওয়েলফেয়ার অ্যানালাইসিস করতে যাব। তাহলে সেই এই বাটারের উপরে, হ্যাঁ নাফিস হ্যান্ড রেজ করেছেন। ম্যাম, আমার কথা কি শোনা যাচ্ছে? ম্যাম, আমার একটা কোয়েশ্চেন ছিল। নাফিস হ্যান্ড রেজ করেছেন। জি ম্যাম, আমার ভয়েস কি ম্যাম শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আচ্ছা ম্যাম, যেটা বলছিলাম ম্যাম, আমি আর কি ক্লাসে একটু ঢুকতে একটু লেট হয়েছিল তো ম্যাম। মানে আপনি আজকে কোন টপিকটা দিয়ে স্টার্ট করেছেন একটু বলতে পারবেন? আচ্ছা, আজকে আমরা ইনসিডেন্স অফ এক্সাইজ ট্যাক্স দেখছি, ব্রাউনিং এর বই 276 পেজ। ওকে ম্যাম। তো এখন এই যে আম, যদি বলি যে তাহলে আমরা সেকেন্ডারি ইফেক্ট নিয়েও আলোচনা করব, তাহলে বাটারের ডিমান্ড বাড়ার কারণে যে বাটারের দামও বাড়লো, ইট ইজ এ রিডিস্ট্রিবিউশন অফ ইনকাম ফ্রম বাটার কনজিউমার্স টু বাটার প্রডিউসার। এখন দেখুন, এখন যদি আমরা সেই সেই নেট ইফেক্ট নিয়ে আলোচনা করতে চাই, তাহলে চিন্তা করুন যে ট্যাক্স বসানো হয়েছে মার্জারিনের উপরে। মার্জারিনের উপরে মার্জারিনের দাম 1 টাকা ছিল, এখন বেড়ে হয়ে গেছে 1.2 টাকা। এখন মার্জারিনের যে আম, বলছি এটা কনস্ট্যান্ট কস্ট ইন্ডাস্ট্রি, এবং প্রডিউসার আগেও 1 টাকা নিয়ে বাড়ি যেত, এখনো 1 টাকা নিয়ে বাড়ি যায়। আর বাটারের কথা যখন আমরা চিন্তা করছি, তখন আমরা বলছি যে বাটারের ডিমান্ড বাড়ার কারণে বাটারের দাম বেড়েছে। তাহলে এই যে বাটারের দাম বাড়লো, তাহলে বাটারের যে মার্কেট সেখানে রিডিস্ট্রিবিউশন হলো কিভাবে? কনজিউমারদের কাছ থেকে প্রডিউসারদের কাছে চলে যাচ্ছে। প্রডিউসাররা আগে যা পেত এখন তার চেয়ে বেশি পায়। হ্যাঁ, আগে যে তার টাকাটা সে নিয়ে বাড়ি যেত, যেহেতু তার কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, সুতরাং সে বাটারের দাম যদি আগে থাকতো 1.10 টাকা, এবং এখন সেটা হচ্ছে 1.20 টাকা, তাহলে ওই 10 সেন্ট হচ্ছে প্রডিউসারের সে নতুন করে পাচ্ছে, যেটা সে আগে পেত না। তাহলে কনজিউমারের কাছ থেকে প্রডিউসারের কাছে কিছু টাকা বের হয়ে যাচ্ছে বিকজ অফ দ্য ট্যাক্স অন, বিকজ অফ দ্য এক্সাইজ ট্যাক্স অন মার্জারিন। এটাকে আমি মানে বোঝাতে পেরেছি? তাহলে মার্জারিন এবং বাটারের মধ্যে যদি আমরা তুলনা করি দুটোর প্রডিউসারের মধ্যে, তাহলে আমরা দেখতে পাবো যে মার্জারিনের প্রডিউসারদের উপরে কোনো ইম্প্যাক্ট নাই ট্যাক্সের, কিন্তু বাটারের প্রডিউসাররা লাভবান হয়েছে, এবং উভয় ক্ষেত্রে কনজিউমাররা ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, সো ইন দিস কেস দ্য হায়ার প্রাইস ডাজ নট রিফ্লেক্ট নেট কস্ট অন দ্য পাবলিক। তাহলে এই যে তাহলে কতটুকু ক্ষতি হয়েছে সেই হিসাব নিকাশ করলে আমরা অ্যাকচুয়ালি বলতে পারবো যে পাবলিকের উপরে নেট কস্ট কত। সেই আলোচনা আমরা মনে হয় সেই ম্যাথমেটিক্সও আমরা করে এসেছি সেকেন্ড ইয়ারে, তো ওটা আমাদের জন্য নতুন না। তো we have referred to the incidence of the tax on margarine as falling on margarine consumers. But exactly what concept of incidence is being used here? এখন এখানে যে এই যে আলাপ আলোচনা আমরা করেছি, সেখানে আমরা ইনসিডেন্সের কোন কোন কনসেপ্ট ব্যবহার করেছি? অ্যাকচুয়ালি দ্য পার্শিয়াল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস অফ অ্যান এক্সাইজ ট্যাক্স, এখানে আমরা দুটো আলাপ করেছি, ব্যালেন্স বাজেট অর মানে ইদার আমরা যে কোনো এটাতে আমরা আসলে ব্যালেন্স বাজেট আলাপ করিনি, ব্যালেন্স বাজেট ইনসিডেন্টের। কিন্তু এটা যেহেতু পার্শিয়াল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস, যে কোনো পার্শিয়াল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস অফ ট্যাক্স সেটা যদি করতে যাই, তখন আমরা ইদার ব্যালেন্স বাজেট ইনসিডেন্স অথবা ডিফারেন্সিয়াল ইনসিডেন্স, এই দুটা কনসেপ্টের মধ্যেই আমাদেরকে আলাপ আলোচনা রাখতে হয়। To interpret the analysis as balance budget incidence, it is necessary to assume that the revenue is not spent in a way that affects the supply or demand curves of margarine. আমরা যদি ব্যালেন্সড বাজেটের
পার্সপেক্টিভ থেকে এক্সাইজ ট্যাক্সের ইনসিডেন্ট নিয়ে আলোচনা করি, তাহলে আমাদেরকে একটা অ্যাজাম্পশন রাখতে হবে যে এই ট্যাক্স থেকে, এই মার্জারিনের ট্যাক্স থেকে যে টাকাটা জেনারেট করেছে গভর্নমেন্ট, সেটা কোথাও এমন ভাবে খরচ হচ্ছে না যে মার্জারিনের প্রডিউসার অথবা মার্জারিনের সাপ্লায়ার মার্জারিনের ডিমান্ড এবং সাপ্লাইকে কোনোভাবে যেন গভর্নমেন্টের সেই রেভিনিউ এফেক্ট না করে। না হলে আমাদের ওই আলোচনা ঠিকঠাক মতো হবে না। আর হচ্ছে, যদি আমরা চিন্তা করি, টু ইন্টারপ্রেট দ্য অ্যানালাইসিস অ্যাজ ডিফারেন্সিয়াল ইনসিডেন্স, it is necessary to assume that the reduction in the other tax that margarine tax replaces has no effect on the supply or demand for margarine. আমরা বলেছি যে যখন আমরা ডিফারেন্সিয়াল ইনসিডেন্স নিয়ে আলোচনা করব, তখন আমরা ধরে নিব যে গভর্নমেন্টের রেভিনিউতে কোনো পরিবর্তন হয়নি, গভর্নমেন্টের রেভিনিউ ফিক্সড। তাহলে গভর্নমেন্টের রেভিনিউ যদি ফিক্সড ধরি, তাহলে মার্জারিনের উপরে ট্যাক্স বসানো হয়েছে, অথবা আগে যা ছিল তার চেয়ে বাড়ানো হয়েছে, তার মানে কোনো একটা কমানো হয়েছে। তাহলে সেই যে আরেকটা জায়গায় কমানো হয়েছে, মার্জারিনের ট্যাক্স যেটা অন্য একটা ট্যাক্সকে রিপ্লেস করেছে, সেই ট্যাক্সটার ইম্প্যাক্ট, সেই সেই ট্যাক্স রিডাকশনের ইম্প্যাক্ট মার্জারিনের ডিমান্ড আর সাপ্লাইয়ের উপর নেই। এটা আমাদেরকে অ্যাজিউম করতে হবে। সুতরাং আমরা যখনই ওই পার্শিয়াল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস করে কোনো একটা ট্যাক্সের, যখন আপনারা দেখবেন যে আপনারা কেউ কেউ এখান থেকে ইকোনমিস্ট হয়ে বের হবেন, পাবলিক পলিসি অ্যানালাইসিস করবেন, তখন হয়তো আপনারা আপনাদের সামনে মাইক্রোফোন ধরে জিজ্ঞেস করবে, কেউ কোনো একটা পত্রিকা হয়তো আপনাকে একটা ওপেড লিখে দিতে বলবে বিকজ অফ সাম ট্যাক্স। তখন যে আলোচনা করবেন, তখন যে চিন্তা করবেন, তখন সেটার চিন্তাটা দুই দুই জায়গা থেকে আসবে, পার্শিয়াল ইকুইলিব্রিয়াম এবং জেনারেল ইকুইলিব্রিয়াম, যেটা আপনারা নেক্সট ক্লাসে দেখবেন। এবং জেনারেল এবং পার্শিয়াল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস যখন আপনারা চিন্তা করবেন, বোঝা যায় কিন্তু লেখা পড়লে যে একেবারে ফান্ডামেন্টাল ইকোনমিক্স এর যে কনসেপ্ট, আমরা পাবলিক ইকোনমিক্স এ যেগুলো দেখছি এগুলোই। তো যখন আমরা সেই পার্শিয়াল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস করব, তখন আমরা চিন্তা করব হচ্ছে সেই দুটো দুটো জায়গা থেকে আমরা চিন্তা করব, ব্যালেন্স বাজেট আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইনসিডেন্স। এবং ব্যালেন্স বাজেট যদি আমরা চিন্তা করি, তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে এখান থেকে যে রেভিনিউটা জেনারেট হচ্ছে, সেই রেভিনিউটা যেন কোনোভাবেই ওই পার্টিকুলার ট্যাক্স, যে 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 ওই পার্টিকুলার ট্যাক্সের লিগালি লায়াবল যে পার্টি, এবং যে পার্টি সেই পেনটা বেয়ার করে, সেই দুইটা পার্টির কোনো পার্টি সেটা দ্বারা এফেক্টেড হয় না, এরকম একটা আহ, জায়গা চিন্তা করব। আর যদি সেটার সাথে সাথে পাশাপাশি আমরা আরেকটা অ্যানালাইসিস করবো, ডিফারেন্সিয়াল অ্যানালাইসিস, তখন আমরা ধরে নিব যে গভর্নমেন্টের বাজেটে রেভিনিউতে কোনো চেঞ্জ হয়নি। যদি সেটা ধরি, তার মানে এই রেভিনিউটা যে গভর্নমেন্ট জেনারেট করেছে এক্সাইজ ট্যাক্স থেকে, সেটা অন্য কোনো জায়গার রেভিনিউ কমেছে, কোনো একটা ট্যাক্স রিডাকশন হয়েছে। সেই যদি নাও হয়, এটা আমরা থিওরিটিক্যালি যদি আমরা চিন্তা করি, সেই সেই অ্যাজাম্পশন বা এক্সিউম যদি আমাদের মাথায় থাকে, তখন আমাদের ধরতে হবে যে তাহলে এই যে ট্যাক্সটা, যেই ট্যাক্স রিডাকশন করে মার্জারিনের উপর ট্যাক্স বসানো হয়েছে, সেই রিডিউসড ট্যাক্সের কোনো ইম্প্যাক্ট মার্জারিনের ডিমান্ড বা সাপ্লাইয়ের উপরে নাই। তো বাট দ্যাট ইজ ইনএভিটেবল ইফ উই আর টু মেক দ্য প্রবলেম ম্যানেজেবল। এটা আমাদেরকে মানে এই যে ইনসিডেন্স, পার্শিয়াল ইকুইলিব্রিয়াম যে ইনসিডেন্স অ্যানালাইসিস, সেটা করতে গেলে আমরা জিনিসটাকে ম্যানেজেবল করার জন্য ধরেছি। হ্যাঁ, তো as a first approximation, the analysis of figure 10.2 is probably accurate enough for most purposes. এখন এই ছবি থেকে ব্যত্যয় আমরা দেখবো, হ্যাঁ, এখান থেকে একটু পরিবর্তন আমরা পরে দেখবো, কিন্তু মোস্টলি আমরা যদি এই ছবিটা মাথায় রাখি, তাহলে আমাদের সামনে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস সুবিধা হবে। Incidence and elasticities of supply and demand, এটা একটু দেখি আমরা। Our conclusion that an excise tax leads to an increase in price equal to the tax per unit is valid when the industry is constant cost competitive industry. ইন্ডাস্ট্রিটা যদি কনস্ট্যান্ট কস্ট কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি হয়, তাহলে এই যে একটু আগে আমরা যে উদাহরণটা দেখেছি, সেটা হবে, সেই কেসটা হবে যে পুরো ট্যাক্সের বার্ডেনটা গিয়ে কনজিউমারের উপর পড়ছে, প্রডিউসারের উপরে কোনো বার্ডেনই পড়ছে না। কিন্তু ইন জেনারেল, দ্য এক্সটেন্ট টু হুইচ an excise tax leads to a higher price depends on the price elasticities of supply and demand. এক্সাইজ ট্যাক্স বসানোর পরে যে দামটা বাড়বে, সেটা কতটুকু বাড়বে বা সেটার ইম্প্যাক্ট কিভাবে কার উপরে পড়বে, সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাইয়ের ইলাস্টিসিটির উপরে। হাত তুলেছেন তাওসিফ। ম্যাম,
এই কিছুক্ষণ আগে যে বলেছেন ব্যালেন্সড বাজেটে একটা জিনিস চেঞ্জ হয় না, আর ডিফারেন্সিয়াল অ্যানালাইসিসে আরেকটা জিনিস চেঞ্জ হয় না, এই দুটো জিনিস একটু আবার একটু রিপিট করবেন? আবার বলি, সেটা হচ্ছে মানে আমাদের অ্যাজাম্পশন। ট্যাক্স ইনসিডেন্স যখন আলাপ করব, তখন আমরা ইনসিডেন্স আলাপ করি হচ্ছে আমরা দুটো পার্সপেক্টিভ থেকে। একটা পার্সপেক্টিভে হচ্ছে আমরা ধরি যে গভর্নমেন্ট সেই ট্যাক্সটা থেকে যে রেভিনিউ জেনারেট করেছে, সেই রেভিনিউটা সে কোন খাতে খরচ করছে, এটা আমার ইনসিডেন্স অ্যানালাইসিসের মধ্যে যদি আসে, তাহলে সেটাকে আমরা বলি ব্যালেন্স বাজেট ইনসিডেন্স। আর যদি এমন হয় যে আমরা ধরে নেই যে গভর্নমেন্টের রেভিনিউতে কোনো পরিবর্তন হয়নি, গভর্নমেন্টের রেভিনিউ কনস্ট্যান্ট, তাহলে আমরা যখন আলাপ করি তখন আমরা ধরি আম, সেই মানে শুধু রিডিস্ট্রিবিউশন অফ ইনকামটা কোথা থেকে কোথায় যাচ্ছে সেই আলোচনাটা যদি শুধু করি, গভর্নমেন্টের রেভিনিউতে কোনো চেঞ্জ না ধরে, সেটাকে বলি আমরা ডিফারেন্সিয়াল ইনসিডেন্স। তো আমরা যদি কোনো একটা পার্টিকুলার কনটেক্সটে ট্যাক্স ইনসিডেন্স নিয়ে আলাপ করতে যাই, তাহলে ব্যালেন্সড বাজেট ইনসিডেন্স পার্সপেক্টিভ থেকে আলাপ করতে গেলে আমাদেরকে এই অ্যাজাম্পশন ধরতে হবে যে গভর্নমেন্ট যে রেভিনিউটা জেনারেট করছে মার্জারিনের ট্যাক্স থেকে, সেটা রেভিনিউটা কোথায় খরচ হচ্ছে সেটা তো আমরা দেখব, কিন্তু সেই খরচটা যদি এমনও হয় যে মার্জারিনের প্রডিউসার অথবা সাপ্লায়ারের উপরে খরচ করছে গভর্নমেন্ট, তাদেরকে কোনো একটা ইউটিলিটি দিচ্ছে, তাদেরকে কোনো একটা সুবিধা দিচ্ছে, তাদেরকে কোনো একটা বন্ড দিচ্ছে, কিন্তু কোনোভাবেই যেন সেটা মার্জারিনের ডিমান্ড এবং সাপ্লাইকে এফেক্ট না করে। হ্যাঁ, তাহলে না হলে কিন্তু ইম্প্যাক্টটা শুধু ট্যাক্সের হবে না, ইম্প্যাক্ট আরো অন্য কিছুর ইম্প্যাক্টও চলে আসবে এখানে। তখন আর আমরা এত সহজভাবে ইজিলি আমরা আহ, একটা অ্যাপ্রক্সিমেট আলোচনা করতে পারবো না। সুতরাং আমাদেরকে মেক শিওর করতে হবে যে গভর্নমেন্ট যে বাজেটটা, যে যে রেভিনিউটা জেনারেট করেছে একটা প্রোডাক্টের উপরে ট্যাক্স থেকে, এক্সাইজ ট্যাক্স থেকে, সেটা যেন সেই প্রোডাক্টের যে সাপ্লাই অথবা ডিমান্ড কোনোটাকে যেন সেটা এফেক্ট না করে। ইফ উই থিঙ্ক ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ গভর্নমেন্ট, তো ব্যালেন্স বাজেট ইনসিডেন্স যদি বলি সেটা। আর যদি এমন হয় যে আমরা ডিফারেন্সিয়াল ইনসিডেন্স নিয়ে আলোচনা করছি, উই আর নট বদারিং অ্যাবাউট দ্য গভর্নমেন্ট রেভিনিউ বা এক্সপেন্ডিচার অফ গভর্নমেন্ট রেভিনিউ, গভর্নমেন্টের রেভিনিউকে আমরা ফিক্স ধরে নিয়েছি, সেটা যদি হয়, তখন কি হবে? গভর্নমেন্টের রেভিনিউকে ফিক্স করলে আমরা কি করব? আমরা তখন আম, চিন্তা করব যে তাহলে গভর্নমেন্টের রেভিনিউ যদি ফিক্স থাকে, তাহলে একটা এক্সাইজ ট্যাক্স বসানো হয়েছে, তাহলে সেটা সেখান থেকে তো গভর্নমেন্টের রেভিনিউ বাড়ার কথা, বাড়েনি মানে কোনো একটা জায়গায় কমেছে। তাহলে যেখানে কমেছে সেটার কোনো ইম্প্যাক্ট আবার এইখানে যে প্রোডাক্টটা নিয়ে আলাপ করছি সেটা ডিমান্ড বা সাপ্লাইয়ের উপরে আছে কি নেই। তো এই যে আলাপ, এই দুটো জিনিস আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, মানে অ্যাজাম্পশন হিসেবে ধরতে হবে। এবং আমরা আলাপ করার সময় উই উইল বি কনসিয়াস অ্যাবাউট দ্য কনসিকুয়েন্স অফ হোয়াট আই এম সেইং, হোয়াট আই এম প্রপোজিং, যে এই এক্সাইজ ট্যাক্সের ইনসিডেন্স কিসের না কিসের উপর পড়ে। এরপরে হচ্ছে ইনসিডেন্স অ্যান্ড ইলাস্ট্রিসিটিস অফ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। এটা যদি আমরা বলি, তাহলে এখানে হচ্ছে যে সাপ্লাই এবং ডিমান্ডের ম্যাম ইলাস্ট্রিসিটির উপরে। তাহলে হ্যাঁ, তাহলে ম্যাম ডিফারেন্সিয়াল অ্যানালাইসিসটাতে ডিমান্ড সাপ্লাই চেঞ্জ হওয়ার পরে গভর্নমেন্ট ট্যাক্সেশন ইম্পোজ করার পরেও গভর্নমেন্টের আর কি রেভিনিউ বাড়ছে না, এর মানে মার্কেটে হ্যাঁ, কোনো ডিমান্ড সাপ্লাইয়ের ঝামেলা হয়েছে? না, মার্কেটে ওই প্রোডাক্টের ডিমান্ড সাপ্লাইতে তো পরিবর্তন আসবেই, কিন্তু গভর্নমেন্টের রেভিনিউতে কোনো চেঞ্জ হচ্ছে না। এটা আমরা কেন বলছি? কারণ ওই যদি আমরা আমরা ওই কমপ্লিকেসি অ্যাভয়েড করতে চাই যে গভর্নমেন্টের রেভিনিউটা দিয়ে কি করেছে, হতে পারে যে একটা সামান্য এক্সাইজ ট্যাক্স, কোনো একটা প্রোডাক্টের উপরে বসানো এক্সাইজ ট্যাক্স থেকে গভর্নমেন্টের যে রেভিনিউটা জেনারেট হয় সেটা খুবই ইনক্রিমেন্টাল। সেটা অ্যাকচুয়ালি গভর্নমেন্টের যে বিশাল পরিমাণ তার বাজেট বা বিশাল পরিমাণ রেভিনিউ তার প্রয়োজন হয়, সেখানে কোনো খুব মার্জিনাল তার সেটার সেটার এফেক্ট। তখন আমরা এটাকে মানে যদি নেগলিজিবল ধরতে পারি। হ্যাঁ, এবং ধরে যদি এটাকে কোনোভাবে মনে করি যে ওই আলোচনায় আমরা যাব না, তাহলে টু অ্যাভয়েড দ্যাট ডিসকাশন অফ গভর্নমেন্ট রেভিনিউ উই ক্যান সে দ্যাট সাপোজ গভর্নমেন্ট রেভিনিউ ইজ কনস্ট্যান্ট। এখন এটা যদি বলি, তখনই সাথে সাথে প্রশ্ন আসবে কি তাহলে গভর্নমেন্টের রেভিনিউ যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এই যে মার্জারিনের ট্যাক্স আগে ছিল না এখন বসানো হলো, তাহলে এখান থেকে তো কিছু রেভিনিউ জেনারেট হয়েছে, তাহলে তাহলে অন্য কোথাও থেকে রেভিনিউ তো কমেছে। হয় গভর্নমেন্ট কোনো একটা জায়গায় কর্পোরেট ট্যাক্স কমিয়ে দিয়েছে, অথবা অন্য কোনো প্রোডাক্টের উপরে ট্যাক্স কমিয়ে দিয়েছে, অথবা গভর্নমেন্ট ট্যারিফ কমিয়ে দিয়েছে, অথবা গভর্নমেন্ট এয়ার ফেয়ারের উপর ট্যাক্স কমিয়ে দিয়েছে, কোনো একটা জায়গায় তো গভর্নমেন্ট ট্যাক্স কমিয়েছে। তাহলে সেই যে জায়গাটায় ট্যাক্স কমিয়েছে, সেখানে ডিমান্ড সাপ্লাইয়ের তো কোনো পরিবর্তন হচ্ছে।
সেই পরিবর্তনটা আমার এই যে কন্টেক্সট যে প্রোডাক্টের, সেই প্রোডাক্টের ডিমান্ড সাপ্লাইকে এফেক্ট করে না, এরকম একটা অ্যাজাম্পশন আমাদেরকে তখন রাখতে হবে। জি ম্যাম, বুঝতে পেরেছি। সোজা কথা, আমরা পার্শিয়াল আউট করতে চাচ্ছি হচ্ছে আমাদের যে কনটেক্সটে যে বস্তুটা মার্জারিন, সেই মার্জারিন এবং মার্জারিনের ডিমান্ড এবং সাপ্লাইকে আমরা শুধুমাত্র সেটার মার্কেট ড্রিভেন যে এফেক্ট, সেটা দিয়ে তার ডিমান্ড এবং সাপ্লাইকে আগে কত ইউনিট তৈরি হতো, এখন কত ইউনিট হচ্ছে, প্রডিউসার কত ইউনিট নিয়ে বাড়ি যায়, কনজিউমার কত ইউনিট খরচ করে, এই সমস্ত কথা বলতে গেলে আমাদেরকে এই অ্যাজাম্পশনটা রাখতে হবে যে গভর্নমেন্টের রেভিনিউটা পরিবর্তন হলেও যেটা হয়েছে সেটা আমাদের ডিমান্ড সাপ্লাইকে কোনোভাবে এফেক্ট করে না। করলেই কিন্তু তখন আমাদের এই সমস্ত আলোচনা কলাপস করবে, তখন আমাদেরকে অন্যভাবেও চিন্তা করতে হবে, আরো কিছু জিনিস এখানে অ্যাড হয়ে আসবে। সেই সেই কমপ্লিকেসি থেকে বাঁচার জন্য আমরা এই অ্যাজাম্পশনটা করছি আপাতত। আচ্ছা, এখন আমরা বলছি যে তাহলে এইখানে এরকম একটা কেসে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ট্যাক্স বার্ডেন বেয়ার করছে হলো কনজিউমার, বিকজ দ্য ইন্ডাস্ট্রি ইজ কনস্ট্যান্ট কস্ট ইন্ডাস্ট্রি, এবং হরাইজন্টাল অ্যাক্সিসের প্যারালাল একটা সাপ্লাই কার্ভ আমরা চোখে দেখতে পাচ্ছি। কিন্তু এখানে যদি সাপ্লাই এবং ডিমান্ডের ইলাস্টিসিটিতে পরিবর্তন হয়, তখন ইন্ডাস্ট্রি যদি কনস্ট্যান্ট কস্ট না থাকে, তাহলে এই আলোচনাটা ডিফারেন্ট হবে। সেটা কেমন হবে, সেটার জন্য আমরা এখন, এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, এটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন। এটা মনে হয় আমরা সেকেন্ড ইয়ারেও পড়েছি, সুতরাং যদি কারো মনে থাকে সে একটু রিলেট করার চেষ্টা করবো, আরেকবার আমরা একটু রিফ্রেশ করবো জিনিসটা। হ্যাঁ। তো আমরা এখন আরেকটা ছবি দেখি। প্রথমে আমরা এই ছবিটা একটু দেখি, ফিগার 10.3 এর এ। প্রথম সাপ্লাই কার্ভ ছিল হচ্ছে কোনো ট্যাক্স বসানোর আগে সাপ্লাই কার্ভ, এটা ডিমান্ড কার্ভে কোনো পরিবর্তন হয়নি। যে প্রোডাক্ট নিয়ে আমরা চিন্তা করছি সেই প্রোডাক্টের দাম ছিল হচ্ছে $1 P1 এবং কোয়ান্টিটি ছিল Q1। এখন এটার উপরে 20 সেন্ট ট্যাক্স বসানো হয়েছে। ট্যাক্স বসানোর পরে সাপ্লাই কার্ভটা ভার্টিক্যালি ঠিক 20 সেন্ট উপরে উঠে গেছে, S+T, এবং সেই ভার্টিক্যালি উপরে যতটুকু শিফট হয়েছে দাম ততটুকু বাড়েনি, তার চেয়ে একটু কম বেড়েছে। 1 টাকা থেকে 1.20 টাকা না হয়ে 1.15 টাকা হয়েছে। এবং দেখা যাচ্ছে যে এই কনজিউমাররা আগে দিত হচ্ছে 1 টাকা এক ইউনিটের জন্য, এখন দেয় 1.15 টাকা। কিন্তু প্রডিউসার যেহেতু সে লিগালি লায়াবল টু গিভ দ্য ট্যাক্স, প্রডিউসার এখনো তাকে 20 সেন্টি ট্যাক্স বসানো হয়েছে তার উপরে, সে 20 সেন্টি ট্যাক্স দেয়। তারপরে তার আফটার ট্যাক্স সে বাড়ি নিয়ে যায় হচ্ছে 0.95 টাকা। তার মানে এখানে প্রডিউসার কিছু বার্ডেন ফরওয়ার্ড শিফট করতে পেরেছে, কিছু বার্ডেন সে শিফট করতে পারেনি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যেটা কেন। So, in figure 10.3a, we have the supply and demand curves for an increasing cost industry with an initial equilibrium at P1 and Q1. A per unit excise tax shifts the supply curve to S+T, but in this case, as firms cut back output, the reduced demand for productive resources leads to lower input prices. মনে রাখবেন, ফার্ম যেহেতু দেখছে যে এখন আগের তুলনায় কম উৎপন্ন করতে হচ্ছে প্রোডাক্ট, সুতরাং তার যে প্রোডাক্টিভ রিসোর্স সেগুলোর ডিমান্ড রিডিউসড হবে। আগে তার 100 ইউনিট তৈরি করতে হতো, এখন যদি তার 80 ইউনিট তৈরি করতে হয়, সে যখন দেখবে যে তার জিনিস উৎপন্ন করতে হচ্ছে কম, তখন তার ইনপুট যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসের ডিমান্ডও কমে আসবে। তো সেই তার রিডিউস ডিমান্ড ফর প্রোডাক্টিভ রিসোর্সেস লিডস টু লোয়ার ইনপুট প্রাইসেস। এখন যেহেতু ইনপুটের জিনিসটা, ধরুন জিনিসটা যদি হয় হলো একটা কলম, তাহলে কালি, সেটার প্লাস্টিক, এই ধরনের যেমন সমস্ত ইনপুটের যে ইন্ডাস্ট্রি, অথবা তার যে কয়জন শ্রমিক তার ইন্ডাস্ট্রিতে কাজ করতো, শ্রমিকদের ডিমান্ডও কমে গেল। তো তাহলে যখন সেই সমস্ত জিনিসের ডিমান্ড কমবে, সেই সমস্ত জিনিসের প্রাইসও কমবে, লোয়ার ইনপুট প্রাইস হবে। ডিমান্ড যেহেতু ফল করেছে আগে, এখন সে যদি আমরা দেখি যে আনএমপ্লয়মেন্ট অনেক বেশি থাকে, তখন দেখি যে ইকুইলিব্রিয়াম ওয়েজটা কমে আসে না, তো সেরকম তার কস্ট ফর ফল অ্যাজ আউটপুট ইজ রিডিউসড। আউটপুট যেহেতু কমে গেছে, এখন আমরা দেখবো যেহেতু এটা ইনক্রিজিং কস্ট ইন্ডাস্ট্রি, যে কতখানি স্কেলের উপরে কতখানি আউটপুট প্রোডাকশন হচ্ছে সেটার স্কেলের উপরে কস্ট ডিপেন্ড করে। Cost is responsive to the scale of the
প্রোডাকশন। সেজন্য দেখা যাবে যে আহ, যদি এমন হয় যে আউটপুট কমে গেছে, তখন দেখা যাবে যে ইনপুটের প্রাইসও কমে গেছে। এখন এই যে প্রাইস দ্য কস্ট ফল অ্যাজ আউটপুট ইজ রিডিউস, সুতরাং ওই ইন্ডাস্ট্রিতে খরচও কমে গেছে, জিনিসটা তৈরি করার যে প্রোডাকশন কস্ট সেটাও কমে গেছে। অ্যান্ড দ্য প্রাইস ডাজ নট হ্যাভ টু রাইজ বাই দ্য ফুল অ্যামাউন্ট অফ দ্য ট্যাক্স টু কভার দ্য নাও লোয়ার ইউনিট কস্ট অফ প্রোডাকশন। এখন যে এই জিনিসটার যে ফুল অ্যামাউন্টে যত টাকা ট্যাক্স বসানো হয়ে গেছে, যে 20 সেন্ট, পুরো 20 সেন্টই দাম না বাড়ালেও চলছে। তার কারণ কি, না বাড়ালে যে চলছে সেটার কারণ হচ্ছে তার ইনপুট খরচ কমে গেছে, প্রোডাকশন কস্ট কমে গেছে। The final equilibrium is at Q2 with a price to consumers at 1.15, but with an after-tax price of 0.95 to producers. The final consumer price is higher than production cost by 0.20. ফাইনালি যে কনজিউমারদের মানে প্রাইস, ফাইনাল কনজিউমার প্রাইস, সেটা প্রোডাকশন কস্টের চেয়ে 0.20 বেশি। দ্য পার ইউনিট ট্যাক্স, সেটা হচ্ছে পার ইউনিট ট্যাক্সের অ্যামাউন্ট, বাট প্রোডাকশন কস্ট হ্যাভ ফলেন ফ্রম দ্য অরিজিনাল ইকুইলিব্রিয়াম। প্রোডাকশন কস্ট অরিজিনাল ইকুইলিব্রিয়াম থেকে কমে গেছে, আগে যা ছিল এখন আর তা নেই। ইন দিস কেস দ্য ট্যাক্স ইজ সেড টু বি পার্শিয়ালি শিফটেড ফরওয়ার্ড টু কনজিউমার্স অ্যান্ড পার্শিয়ালি শিফটেড ফরওয়ার্ড টু প্রডিউসার্স। তাহলে এই এখন যে শিফটটা হলো, আমরা দেখলাম যে কনজিউমারের উপরেও কিছু বার্ডেন সে ফরওয়ার্ড শিফট করতে পেরেছে এবং কিছু বার্ডেন ব্যাকওয়ার্ড শিফট হয়েছে। ইন দিস ইনসিডেন্স দ্য ইনসিডেন্স অফ ট্যাক্স ফলস অন বোথ কনজিউমার্স অ্যান্ড প্রডিউসার্স। এই কেসে আমরা দেখতে পাচ্ছি যে ইনসিডেন্সটা দুজনকেই বেয়ার করতে হচ্ছে, কনজিউমারকেও প্রডিউসারকেও। যখন কনস্ট্যান্ট কস্ট ইন্ডাস্ট্রি, তখন আমরা দেখেছি যে ইনসিডেন্স পুরোপুরি ফরওয়ার্ড শিফট হয়েছে এবং কনজিউমার পুরো বার্ডেনটা বেয়ার করে, যদিও লিগালি লায়াবল ওয়াজ দ্য প্রডিউসার। এখন আমরা দেখতে পাচ্ছি যে লিগালি লায়াবল পয়েন্ট অফ ইনসিডেন্স, সেও কিছুটা ইম্প্যাক্ট বেয়ার করে এবং কিছুটা ইম্প্যাক্ট বেয়ার করে কনজিউমার। এখন আমরা একটু 3 নাম্বার কেসটা দেখি, এটা আরো ইন্টারেস্টিং। এটা হচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রিতে এটা পারফেক্টলি ইনইলাস্টিক একটা সাপ্লাই কার্ভ আছে। হ্যাঁ, এখানে আপাতত আমরা এই ডটেড যে ডিমান্ড কার্ভটা, সেটার কথা চিন্তা না করি, আমরা চিন্তা করি যে এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে সাপ্লাই কার্ভটা পারফেক্টলি ইনইলাস্টিক এবং ডিমান্ড কার্ভ হচ্ছে টি। প্রাইস আগে ছিল P1 ইকুয়াল টু $1 এবং কোয়ান্টিটি Q1, এটা ছিল ইকুইলিব্রিয়াম প্রাইস। এখন যদি এই ইন্ডাস্ট্রিতে এক্সাইজ ট্যাক্স বসানো হয় 20 সেন্ট, তখন কি হবে সেটা একটু দেখি। আন্ডার দিস কন্ডিশন ফার্মস উইল নট রিডিউস আউটপুট ইফ ট্যাক্স। এখন ট্যাক্স বসানো হলেও যেহেতু সেটা পারফেক্টলি ইনইলাস্টিক সাপ্লাই, সুতরাং আউটপুটের কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো না। সাপ্লাই কার্ভটা ধরুন এমন ছিল, এরকম ছিল, এখন সেখান থেকে যদি সাপ্লাই কার্ভটা শিফট হয়ে উপরের দিকে ভার্টিক্যালি শিফট হয়ে এরকম হয়, তাহলে আমরা দেখবো যে হ্যাঁ, এখান এটা ছিল আগের সাপ্লাই কার্ভ আর উপরের সাপ্লাই কার্ভ ভার্টিক্যালি উপরের দিকে শিফট করেছে, তখন ইফেক্টিভলি কোনো আউটপুটের তো পরিবর্তন আমরা দেখতে পাবো না। The same level of output placed on the market will fetch the same price. যেহেতু আউটপুটের কোনো পরিবর্তন হয়নি, সুতরাং মার্কেট প্রাইসেরও কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো না। So the price to consumers does not change. কনজিউমারদের উপরে প্রাইস কোনোভাবে চেঞ্জ হচ্ছে না, কনজিউমারদের কাছে প্রাইসটা বাড়ছে না। প্রডিউসার সিম্পলি একসেপ্ট দ্য রিডিউসড আফটার ট্যাক্স প্রাইস। প্রডিউসাররা ওই আগের উম, ধরুন 1 টাকা দিয়ে জিনিসপত্র বিক্রি করেছে, কিন্তু সে 20 সেন্ট দিয়ে দিচ্ছে, তাহলে প্রডিউসারদের কাছে 80 সেন্ট থাকবে। সুতরাং প্রডিউসাররা দেখতে পাবে যে তাদের আফটার ট্যাক্স যে প্রাইস সেটা কমে গেছে, অ্যান্ড কন্টিনিউ প্রডিউসিং অ্যাট দ্য সেম লেভেল অফ আউটপুট। তারা ওই আগে বাড়ি নিয়ে যেত 1 টাকা, এখন আর তারা বার্ডেন শিফট করতে পারেনি, এখন তারা বাড়ি নিয়ে যায় হচ্ছে 80 সেন্ট, কিন্তু তারা কোনোভাবে আউটপুটটাকে পরিবর্তন করতে পারেনি বিকজ অফ দ্য নেচার অফ ইন্ডাস্ট্রি। Formally, this is shown by the fact that a vertical upward shift in a vertical curve does not alter the supply curve. Supply curve কোনো ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। So the market price remains unchanged at P1. সুতরাং মার্কেট প্রাইসে কোনো পরিবর্তন হয়নি, মার্কেট প্রাইস P1 ই আছে। এটা কি বোঝাতে পেরেছি আমি?
ম্যাম সাপ্লাই কার্ভটা শিফট কেন মানে করলো না? দেখানো সম্ভব না, দাঁড়ান আমি একটা করি। বলো। হ্যাঁ ধরুন এরকম এই আমার দুটা এক্সিস, এবং এই হচ্ছে আমাদের পারফেক্টলি ইনইলাস্টিক সাপ্লাই কার্ভ, আর এটা হচ্ছে আমাদের ডিমান্ড কার্ভ। তো এখানে এটা ছিল আমাদের ট্যাক্স বসানোর আগেরই দাম। এটা হচ্ছে আমাদের ট্যাক্স বসানোর আগের দাম, সেই দামটাই মার্কেটে আছে, সেই দামের কোনো ধরনের চেঞ্জ হয়নি। আচ্ছা, এখন আমরা একটু দেখি। An excise tax on consumers shifts the demand curve downward to D minus T. এখন আমরা এটা একটা হাইপোথেটিক্যাল একটা অবস্থা চিন্তা করবো, যে যদি কোনোভাবে এমন করা যেত যে দোকানে আসলো কনজিউমার, সে জিনিস কিনে 1 টাকা দিয়ে চলে যাবে। এখন তাকে বলা হলো যে 1 টাকা না, আপনাকে এখন থেকে লিখতে লিখতে পারিনি আমরা প্রাইস ট্যাগের উপরে, কিন্তু 20 সেন্ট আপনাকে দিতে হবে, ট্যাক্স দিতে হবে। স্বাভাবিকভাবেই তখন জিনিসের ডিমান্ড কি হবে? জিনিসের দাম যদি কোনোভাবে সে বাড়ানোর চেষ্টা করে, তার তার হচ্ছে পারফেক্টলি ইনএলাস্টিক সাপ্লাই, তাহলে স্বাভাবিকভাবেই তার জিনিসটার ডিমান্ড কমে যাবে। তো জিনিসটার ডিমান্ড যদি কমে যায়, দেখুন জিনিসটার যদি ডিমান্ড কমে যায়, তাহলে আমরা দেখতে পাবো যে ডিমান্ড কার্ভটা এখন ডি মাইনাস টি যদি ডিমান্ড কার্ভ হতো, তাহলে দেখতাম যে আমরা প্রাইস হতো হচ্ছে 0.80, এবং তখন হয়তো প্রডিউসারের পক্ষে ওই 20 সেন্ট তার কাছে রেখে দেওয়া সম্ভব হতো। কিন্তু দিস ইজ অ্যান অ্যাবসার্ড অ্যাজাম্পশন, যে লিগালি লায়াবল হচ্ছে প্রডিউসার, সে দাম কোনোভাবে বাড়াতে পারছে না, বিকজ দ্য কোয়ান্টিটি ইজ নট চেঞ্জড ইন দ্য মার্কেট। কিন্তু ক- কোনোভাবে সে কনজিউমারকে বাধ্য করছে টাকা দিতে। বাধ্য যদি করে, স্বাভাবিকভাবেই সেই দোকানে সেই জিনিসটাই হয়তো কনজিউমার আর কিনবে না, ডিমান্ড কার্ভ নিচের দিকে ফল করবে। তো সেই জিনিসটা হয় না। তো এই ধরনের কেসে যখন এই সাপ্লাই কার্ভটা আমরা দেখি যে পারফেক্টলি ইনলাস্টিক, তখন আমরা দেখি যে বেয়ার করছে হচ্ছে পুরো ট্যাক্সের বার্ডেনটা বেয়ার করছে হলো সাপ্লায়ার। So as far as the funds are concerned, demand has simply fallen. But with a vertical supply curve, a reduced demand leads to a lower price and no change in output. সুতরাং ভার্টিক্যাল ডিমান্ড যদি থাকে, তাহলে দেখা যাবে যে লোয়ার প্রাইস হবে এবং নো চেঞ্জ ইন আউটপুট। An excise tax on a good with a vertical supply curve therefore is borne entirely by producer. সুতরাং একটা এক্সাইজ ট্যাক্স যদি এরকম কোনো একটা দ্রব্যের উপরে বসানো হয় যার সাপ্লাই কার্ভ হচ্ছে ভার্টিক্যাল, তার মানে সাপ্লাই একটা নির্দিষ্ট পরিমাণ সাপ্লাই, তাহলে সেটার উপর ট্যাক্স বসানো হলে সেটা এন্টায়ারলি সেটার বা ইয়েটার ট্যাক্সের বার্ডেন বেয়ার করে হচ্ছে প্রডিউসার। যেমন আমরা ধরতে পারি যে পেন্টিং, একটা খুব কোনো একজন বড় মাস্টারের একটা পেন্টিং চিন্তা করি আমরা, তো ধরুন ভ্যান গগের সানফ্লাওয়ার, একটাই আছে পৃথিবীতে, সাপ্লাই কার্ভ পারফেক্টলি ইনলাস্ট। এখন যদি কোনো ভাবে ওই প্রোডাক্ট মানে, তাহলে ওটার উপরেই এক্স্যাক্টলি ওটা আছে হচ্ছে লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে, এবং ব্রিটিশ গভর্নমেন্ট সেটার উপরে ট্যাক্স বসালো। কোনো কারণে ব্রিটিশ গভর্নমেন্ট জানলো যে লুভর মিউজিয়াম ইজ ইন্টারেস্টেড টু কালেক্ট দ্য মাস্টারপিস, এবং তারা সেটাকে আটকানোর জন্য কোনোভাবে ট্যাক্স বসালো। এখন যদি সেই কনজিউমারও খুব স্পেসিফিক কনজিউমার, অথবা কোনো একজন বিলিয়নিয়ার চাচ্ছে হচ্ছে এপস্টিনের মতো কোনো একজন ভদ্রলোক, সে চাচ্ছে হচ্ছে অভদ্রলোক চাচ্ছে তার কালেকশনের মধ্যে সে ওটা রাখবে, কিন্তু দ্য গভর্নমেন্ট ওয়ান্টস টু প্রোটেক্ট দ্য পেন্টিং ফ্রম দ্যাট প্রাইভেট কালেক্টর, সেজন্য সে ওটার উপরে দাম বসিয়ে দিল। যখন সে দামের বসানোর কারণে যে সেটার ইম্প্যাক্ট, সেটা বেয়ার করবে সম্পূর্ণরূপে কনজিউমার। ইট ক্যান বি অ্যান এক্সাম্পল, বাট আমি জানি না কতটুকু ভালো এক্সাম্পল। তো সুতরাং এই যে ঘটনাটা ঘটলো, তিনটা কেসে আমরা তিনটা সিচুয়েশন দেখছি। প্রথম কেসে আমরা দেখতে পাচ্ছি যে কনস্ট্যান্ট কস্ট ইন্ডাস্ট্রি যদি হয়, তখন হরাইজন্টালি আমরা
দেখতে পাচ্ছি যে সাপ্লাই কার্ভটা মানে হরাইজন্টাল একটা এক্সিস এর সাথে প্যারালাল একটা সাপ্লাই কার্ভ, এবং ভার্টিক্যালি ঠিক ততটুকু শিফট করেছে সাপ্লাই কার্ভ, যতটুকু অ্যামাউন্ট তার উপর ট্যাক্স বসানো হয়েছে, এবং কোয়ান্টিটি মার্কেটে যা আগে ছিল তার চেয়ে কোয়ান্টিটি এত ঠিক এই পরিমাণ কমে গেছে, এবং এটা P1 P2 A B এটা হচ্ছে রেভিনিউ গভর্নমেন্ট নিয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট কস্ট ইন্ডাস্ট্রি হলে, এবং দেখা যাচ্ছে যে পুরো বার্ডেনটাই বেয়ার করছে হলো কনজিউমার। যখন আমরা ইনক্রিজিং কস্ট ইন্ডাস্ট্রি দেখছি, তখন দেখছি যে পার্শিয়ালি কিছু কনজিউমার বেয়ার করে, কিছু প্রডিউসার বেয়ার করে। দেখুন আমাদের এই ছবিতে, বইয়ের ছবিতে আমাদের মনে হচ্ছে কনজিউমার বেশি বার্ডেন বেয়ার করে এবং প্রডিউসার কম বার্ডেন বেয়ার করে। যদি এই সাপ্লাই কার্ভটা আরো স্টিপার হতো, এরকম হতো, তাহলে হয়তো দেখতাম আমরা যে মানে কনজিউমারের বেয়ার করার পরিমাণটা কমে আসছে, সাপ্লাই আর বেশি বেয়ার করছে। সেরকম স্টিপার হতে 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 যখন একদম আমরা দেখছি পারফেক্টলি ইনএলাস্টিক হয়ে গেছে সাপ্লাই কার্ভ, তখন আমরা দেখছি যে পুরো বার্ডেনটাই বেয়ার করে কে? পুরো বার্ডেনটাই বেয়ার করে হলো প্রডিউসার। তাহলে আমাদের এখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারি আম, যে the more elastic, the more inelastic the supply curve with a given demand curve. ডিমান্ড কার্ভের কোনো পরিবর্তন না রেখে আমরা যদি চিন্তা করি যে সাপ্লাই কার্ভটা যত বেশি ইলাস্টিক হবে, the greater the share of the tax that will be borne by the producer of that good. যত বেশি সাপ্লাই কার্ভটা ইনইলাস্টিক হবে, প্রডিউসার তত বেশি বার্ডেন বেয়ার করবে। দিস ইজ আ সিগনিফিক্যান্ট প্রপোজিশন, and it explains why economists believe that taxes on wages and salaries tend to be borne largely by workers. Yeah. এবং আমরা এটা এক্সপ্লেইন করে, ইট এক্সপ্লেইনস যে ইকোনমিস্ট কেন ধরে যে কোনো একটা জিনিসের উপর মানে বিলিভ দ্যাট ট্যাক্সেস অন ওয়েজেস অ্যান্ড স্যালারিজ, স্যালারি এবং ওয়েজের উপরে, বেতনের উপরে যদি ট্যাক্স বসানো হয়, যেটাকে আমরা ইনকাম ট্যাক্স বলি, উড বি বর্ন largely by the worker because labor supply is very inelastic. লেবার সাপ্লাই খুব ইনইলাস্টিক একটা দ্রব্য, সেজন্য দেখা যায় যে লেবার যদি ওয়েজের উপরে ট্যাক্স বসানো হয় বা ইনকাম ট্যাক্স বসানো হয়, সেটার ইফেক্টটা পুরোপুরি ওয়ার্কারের উপরেই পড়ে। তো whereas taxes on particular producers are only are often shifted forward to consumers because product supply curves are generally হাইলি ইলাস্টিক। কিন্তু দ্রব্যের উপর যখন ট্যাক্স বসানো হয়, সেটা দেখা যায় যে কিছু কিছু বার্ডেন কনজিউমারও বেয়ার করে, কিছু বার্ডেন প্রডিউসারও বেয়ার করে। A similar analysis can be made to show how the incidence depends on the elasticity of demand. এবং একটা সিমিলার অ্যানালাইসিস আমরা চিন্তা করতে পারি যে কিভাবে একটা ইনসিডেন্স, ট্যাক্সের ইনসিডেন্স ইলাস্টিসিটি অফ ডিমান্ডের উপরে করে, নির্ভর করে। দ্য মোর ইনইলাস্টিক, আমরা যদি আপনারা বাসায় বসে হোমওয়ার্ক এটা করে দেখবেন, অ্যান্ড আই ক্যান অলসো আস্ক ফর ইট ইন দ্য এক্সাম অ্যাজ ওয়েল, যে ডিমান্ড কার্ভ যদি পারফেক্টলি ইনইলাস্টিক হয়, মানে থিঙ্কিং অ্যাবাউট আ সাপ্লাই কার্ভ উইচ ইজ ফিক্সড, যে বিভিন্ন সাপ্লাই কার্ভে কোনো ধরনের চেঞ্জ না হয়, শুধুমাত্র ডিমান্ড যদি চেঞ্জ হয়, তাহলে আমরা দেখবো দ্য মোর ইনইলাস্টিক দ্য ডিমান্ড কার্ভ, the with a given supply curve, the greater the share of the tax that will be borne by consumers. ডিমান্ড কার্ভটা যত ইনইলাস্টিক হবে, আমরা দেখবো যে কনজিউমার তত বেশি বার্ডেন বেয়ার করছে। The greater the share of the tax that will be borne by the consumers of the good. Taking these two principles together allows us to state that the incidence depends on the relative elasticities of the demand and supply curve. ডিমান্ড ইলাস্টিসিটি মানে কি, যে ডিমান্ড এবং সাপ্লাই কতখানি প্রাইসের উপর রেসপন্সিভ, সেটার উপর নির্ভর করছে আসলে কনজিউমার ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি সাপ্লায়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই এখন যদি এমন হয় যে ডিমান্ড বেশি রেসপন্সিভ, তাহলে আমরা দেখতে পাবো যে সাপ্লায়ার বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর যখন ওই ইনএলাস্টিক মানে কি, কোনো রেসপন্সই নাই, প্রাইস কোনোভাবে চেঞ্জই হচ্ছে না, তো যত বেশি সাপ্লাই কার্ভ ইনইলাস্টিক হবে, মাথায় রাখবেন, এটা লিখে রাখতে পারেন যে সাপ্লাই কার্ভ যত বেশি ইনইলাস্টিক, প্রডিউসার তত বেশি পেইন বেয়ার করছে, আর ডিমান্ড কার্ভ যত বেশি ইনইলাস্টিক, কনজিউমার তত বেশি পেইন বেয়ার করছে। আর যদি উল্টা হয়, উল্টাটাও বলবো না, কারণ দুইটা উল্টাটা নিজেরা মাথায় চিন্তা করুন, দুটো যদি আমি বলি তাহলে কনফিউজড হয়ে যাবে। আজকে আপাতত এতটুকুই থাক।
নেক্সট ক্লাসে আমরা সিগনিফিকেন্স অফ ট্যাক্স ইনসিডেন্স পড়বো। আপনারা যদি সিগনিফিকেন্স অফ ট্যাক্স ইনসিডেন্স মনে করেন যে অনলাইনে পড়বেন, পড়তে পারেন, কিন্তু এই যে পার্শিয়াল ভার্সেস জেনারেল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস, এটা আমি মনে করি যে এটা ক্লাস ছাড়া আমি ভালো পড়াতে পারবো না। এটা আমার লিমিটেশন, আমি পারবো না ক্লাস ছাড়া এটা পড়াতে। নাফিস হাত তুলেছেন, বলুন নাফিস। ম্যাম আমাদের তো ম্যাম ইম্পোর্টস আপনি বলছিলেন যে 25 তারিখে নেওয়া হবে। হ্যাঁ, ম্যাম এটার ডেটটা কি ম্যাম একটু আগে ম্যাম 22 তারিখ করা যায়? এখন এটা ডিপেন্ড করবে হচ্ছে রুমের উপরে। আমি 301 পাবো ম্যাম কিনা সেটা তো জানি না। ম্যাম আসলে ম্যাম 25 তারিখে হচ্ছে ওই যে ম্যাম আমাদের হচ্ছে ইসিএ হচ্ছে একটা ওই ক্যারিয়ার এক্সপো অর্গানাইজ করছে, তো এর জন্য হচ্ছে 25 তারিখে আসলে মানে ওই দিন আর কি একটু ডিপার্টমেন্ট 22 এমনিতেই তারিখে বিজি যদি থাকবে। পরীক্ষা দেন কয়টার সময় দেবেন? ম্যাম 22 তারিখে পরীক্ষা দিলে আমরা হচ্ছে ম্যাম সকালে যদি হচ্ছে ম্যাম আমি হচ্ছে একটু ডিন স্যারের সাথে কথা বলবো, উনার ফার্স্ট স্লটটা কি আমরা নিতে পারি নাকি, যেটা আচ্ছা হচ্ছে। নাফিস, তাহলে আপনি আমাকে জানাবেন, এবং সেই সময়টাতে আমি এখনই, যেহেতু আজকে 12 তারিখ আর মাত্র 10 দিন জি ম্যাম। আছে, আমি রিকোয়েস্ট জি করব ম্যাম। হচ্ছে পারভিন আপাকে 701 ম্যানেজ করার জন্য। তো 701 ওকে। ম্যানেজ করতে আমাদের একটু 4-5 দিন আগে সময় লাগে, তো তাই একটু বলে রাখলে ভালো হবে। জি ঠিক আছে। জি ম্যাম। ঠিক আছে। ম্যাম 22 তারিখ তো আমাদের ফার্স্ট ক্লাস, ওই দিনই ওই তো পরীক্ষা হবে। সেটাই, আপনারা নিজেরা একটু এটা ডিসকাস করে আমাকে জানান, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজে বললেই হবে। ম্যাম ম্যাম ওকে, আপনার তো 22 তারিখে নেওয়া ভালো থাকুন। নিয়ে কোনো সমস্যা নেই ম্যাম।